সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক ব্যবস্থা, আগামী সংসদ থেকে কার্যকর। রাতের ভোট আর হবে না, মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। বাংলাদেশের মানুষ আগামী দিনে নিজের ভোট নিজে দিতে পারবেন, দিনের ভোট রাতে হবে না। সরকারের রূপরেখা নিয়ে আছে নানা মত। তত্ত্বাবধায়ক সরকারটা কিভাবে গঠন করা হলো, সেখানেও কতটা সততা থাকলো, সেখানে কতটা ট্রান্সপারেন্সি থাকলো। এমন একটা কাঠামো তৈরি করতে হবে আপনাকে, যে কাঠামোটা আর কখনো নিজেও ওই 111-এর মতো তৈরি হবে না। স্বাগত জানালো ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দল। তত্ত্বাবধায়ক সরকার ফেরত এসেছে এবং এটা আমরা কিভাবে গঠন করব সেটা আলাপ আলোচনার মাধ্যমে করা সম্ভব। এই রায়ের মাধ্যমে চারটিকা সরকার বাংলাদেশে আবার পুনঃপ্রতিষ্ঠিত হলো। অবশ্যই তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ একটা সরকার ব্যবস্থা ফিরে আসাটা খুব গুরুত্বপূর্ণ। গণভোট আইন আমরা খুব দ্রুত করতে যাচ্ছি, এই উইকে করে ফেলবো। ধরেন আজকে কি বা বৃহস্পতিবার, তো ধরেন আগামী 3-4 কার্য দিবসের মধ্যে হয়ে যাবে। আগামী 3-4 কার্য দিবসের মধ্যে হবে গণভোট আইন, জানান আসিফ নজরুল। বিচারকদের নিয়োগ বদলে ঠিক করবে সুপ্রিম কোর্ট সচিবালয়। অভ্যন্তরীণ ইস্যুতে কোন দেশের হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশ, দিল্লিতে নিরাপত্তা উপদেষ্টা। শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী। নাশকতাকারীদের গুলির নির্দেশনা দেশের আইনেই আছে, বললেন ডিএমপি কমিশনার। ককটেল মারার চেষ্টা করলে কঠোর শাস্তির হুঁশিয়ারি। চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে গাড়ি ছিটকে পড়ে এক পথচারীর মৃত্যু, আহত বেশ কয়েকজন। বেপরোয়া গতি দুর্ঘটনার কারণ। রূপপুর পারমাণবিক প্রকল্পে ফের বাষ্প নির্গমন পরীক্ষা শুরু। স্থানীয় বাসিন্দাদের অনাকাঙ্ক্ষিত শব্দে আতঙ্কিত না হওয়ার আহ্বান। স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি নাফিসা হক। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো। এবারে পুরো খবর। আবারও ফিরছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, তবে এই ব্যবস্থা কার্যকর হবে চতুর্দশ সংসদ নির্বাচন থেকে। বৃহস্পতিবার সর্বসম্মতিক্রমে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই রায় দেন। আদালত তার পর্যবেক্ষণে জানান, তত্ত্বাবধায়ক বাতিলের রায় ছিল কলঙ্কজনক, আর এই ব্যবস্থা ফেরায় গণতন্ত্র আরও সুসংহত হবে বলে জানান আইনজীবীরা। 14 বছর আগে 2011 সালের 10 মে শেখ হাসিনা সরকারের প্ররোচনায় কলমের এক খোঁচায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। অবসরে গিয়ে লিখেন পূর্ণাঙ্গ রায়। এরপরই দেশে শুরু হয় রাজনৈতিক সংকট। এরপর পর্যায়ক্রমে 3টি নির্বাচন হলেও তা হয় প্রশ্নবিদ্ধ। একতরফাভাবে জিতে যায় আওয়ামী লীগ। 5 আগস্ট পট পরিবর্তন ও শেখ হাসিনা সরকার পতনের পর তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আবারও শুরু হয় আইনি লড়াই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট নাগরিক। আপিলে যুক্ত হয় বিএনপি ও জামাত। বৃহস্পতিবার সংবিধানের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিয়ে রায় দেন আপিল বিভাগ। আজ থেকে বাংলাদেশের মানুষ আগামী দিনে নিজের ভোট নিজে দিতে পারবেন, দিনের ভোট রাতে হবে না। এই রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসায় গণতন্ত্র আরও সুসংহত হবে বলে জানান আইনজীবীরা। আজকের রায়ের ফলে আবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এসেছে। দেশের মানুষ এতদিন যে ভোট দিতে পারে নাই, তারা এখন ভোট দিতে পারবে। ডেমোক্রেসি বাংলাদেশে এস্টাবলিশ হোক, বাংলাদেশিক সিস্টেমটা, কনস্টিটিউশনালিটিটা আস্তে আস্তে গভীর ভিত্তির উপর দাঁড়াক। মাঝখানে অনেক মিসহ্যাপ হয়েছে, অনেক অসুবিধা হয়েছে, শেষ পর্যন্ত এখানে আমরা আসলাম ফিরে। আপিল বিভাগের রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বদিউল আলম মজুমদার বলেন, নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই। এ রায় গণতন্ত্রের প্রতি মানুষের বিশ্বাস পুনরুদ্ধার করবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্বাচন করবেন, তারপরে সংসদ গঠিত হবে। সেই সংসদের মেয়াদ যখন শেষ হবে, তখনই কেবলমাত্র ত্রয়োদশ সংশোধনীর আলোকে একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠনের প্রশ্ন আসবে। আমরা ভবিষ্যতে এর মাধ্যমে, এই রিভিউ পিটিশন গ্রহণের মাধ্যমে আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা জানান, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ফিরছে, তবে এর গঠন কি হবে তা পরবর্তী সংসদ ঠিক করবে। তত্ত্বাবধায়ক সরকার বিলোপ করে যে নির্বাচন হয়েছিল, বাংলাদেশের গণতন্ত্রের যে কবর রচিত হয়েছিল,
আর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হওয়ার পরে গণতান্ত্রিক পথে বাংলাদেশ মহাসড়কে বাংলাদেশ হাঁটবে। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের রায় বাতিল হওয়ায় দেশের নির্বাচন ব্যবস্থায় পরিবর্তন আসবে বলে মনে করছেন আপিলকারী আইনজীবীরা। বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করবে, গণতন্ত্র রক্ষা করবে। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে টেকসই রূপ দিতে চাইলে সচেতন হতে হবে এর গঠন প্রক্রিয়া নিয়ে, এমনটি মন্তব্য করেছেন রাষ্ট্রবিজ্ঞানী এবং নির্বাচন বিশেষজ্ঞরা। তারা বলছেন তত্ত্বাবধায়ক সরকার গঠনে স্বচ্ছতা না থাকলে ভবিষ্যতে তার নতুন জটিলতা তৈরি করবে। তবে ভোটাররা মনে করেন এই ব্যবস্থা পুনঃপ্রবর্তন হওয়ায় তাদের মত প্রকাশের অধিকার সুনিশ্চিত হবে। শাহ আলীজয়ের রিপোর্ট। সর্বোচ্চ আদালতের রায়ে অবৈধ হলো সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর রায়, ফিরে এলো নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। সাধারণ ভোটাররা রায়কে স্বাগত জানিয়েছেন। গত 3টি জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা সুখকর নয় বলে মনে করছেন কেউ কেউ। যে বিগত নির্বাচনগুলোতে যেটা হয়েছে যে মানুষ আসলে ভোট দিতে পারেনি, আগে দিতে পারেনি, এবার দিতে পারবো ইনশাল্লাহ। এই যাবৎকাল দেখে এসেছি আমার আব্বু আম্মু ভোট দিতে গিয়ে দিতে পারে নাই, বলছে যে ভোট হয়ে গেছে। দলীয় সরকারের অধীনে যে নির্বাচনগুলো সেগুলি নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারেনি, কালো টাকার ব্যবহার হয়েছে। জনগণের ভোটাধিকার যে ব্যবস্থা এবং নির্বাচন সেটা যেন বহাল থাকে, অটুট থাকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে প্রশাসন এবং নির্বাচন কমিশনের ওপরে সরকারের আধিপত্য থাকে। বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশেই এমন প্রবণতা দেখা গেছে। দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করা হলো, অথচ দলীয় সরকার যে 3টা নির্বাচন উপহার দিল, মানুষের বিশ্বাসটাই প্রমাণিত হলো যে দলীয় সরকারের অধীনে নির্বাচন বাংলাদেশে সুষ্ঠু হবে না। গণতান্ত্রিক চর্চায় প্রত্যেকটা রাজনৈতিক দলই ওয়াদাবদ্ধ থাকে নিরপেক্ষ হওয়ার জন্য নির্বাচনে, কিন্তু আমাদের সেই অভিজ্ঞতা নাই। এবং পৃথিবীর অনেক দেশেও আজকাল দেখা যাচ্ছে যে পাওয়ার করাপস, অ্যাবসলিউট পাওয়ার করাপস অ্যাবসলিউটলি। বিশ্লেষকরা বলছেন তত্ত্বাবধায়ক সরকার গঠনে স্বচ্ছতা না থাকলে ভবিষ্যতে তা নতুন জটিলতা তৈরি করবে। এটাও সঙ্গে সঙ্গে দেখতে হবে যে তত্ত্বাবধায়ক সরকারটা কিভাবে গঠন করা হলো, সেখানেও কতটা সততা থাকলো, সেখানে কতটা ট্রান্সপারেন্সি থাকলো। সেটা যদি হয় তাহলে আশা করি আমাদের সামনের নির্বাচনগুলি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হবে। যদি আপনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে টেকসই করতে চান, তাহলে আপনি এমন একটা কাঠামো তৈরি করতে হবে আপনাকে, যে কাঠামোটা আর কখনো নিজেও ওই 111-এর মতো তৈরি হবে না। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালে রাজনৈতিক দলগুলো একমত হলেও এই সরকারের রূপরেখা নিয়ে ঐক্যমত্য হয়নি। প্রধান উপদেষ্টা বাছাই কিভাবে করা হবে, সাবেক প্রধান বিচারপতি বা বিচারপতিদের প্রধান উপদেষ্টা করা হবে কিনা, এমন নানা প্রশ্ন ঘুরছে রাজনীতির অলিতে গলিতে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর রায়কে স্বাগত জানিয়েছে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দল। বৃহস্পতিবার রায় ঘোষণার পর নিজেদের প্রতিক্রিয়া জানান দলগুলোর নেতারা। বলেন তত্ত্বাবধায়ক ব্যবস্থা নির্বাচন সুসংহত করবে আর গণতন্ত্র ফিরবে ইতিবাচক ধারায়। তত্ত্বাবধায়ক সরকার ফেরত এসেছে এবং এটা আমরা কিভাবে গঠন করব সেটা আলাপ আলোচনার মাধ্যমে করা সম্ভব। আমরা বিগত দিনে অনেকগুলো নির্বাচন করেছি এবং সেখানেও আমাদের সরকার গঠন হয়েছে, নির্বাচনগুলো ভালো হয়েছে, গ্রহণযোগ্য হয়েছে, প্রশ্নবিদ্ধ হয় নাই। সেটা আমরা আবারও করতে পারবো, এটা তো আবিষ্কার করার কিছু না, আমরা করেছি তো। এই রায়ের মাধ্যমে কার্তিকা সরকার বাংলাদেশে আবার পুনঃপ্রতিষ্ঠিত হলো। মহামান্য আদালত এটাও বলেছেন যে আগামী ত্রয়োদশ নয় 14th জাতীয় সংসদ নির্বাচন এই কেয়ারটেকার সরকারের অধীনে হবে কি। তারা এটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করবে এবং এর মধ্যে দিয়ে জুলাই সনদে বর্ণিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ফর্মুলা অনুযায়ী 14th নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামীতে ধরুন 1 বার 2 বার 3 বার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মধ্য দিয়ে যদি আমরা একটা ভালো নির্বাচন করতে পারি, তখন যদি রাজনৈতিক দল যারা সরকারে থাকবেন তারা যদি এর থেকে একটা লেসন নেন, আমি মনে করি আলটিমেটলি সেরকম জায়গায় আমাদেরকে আসতে হবে। তত্ত্বাবধায়ক ব্যবস্থা একদিকে বহাল হওয়া এবং আগামী আইনসভায় সংবিধান সংস্কার পরিষদে আমরা যদি এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা সহ পুরো ক্ষমতা কাঠামোর একটা গণতান্ত্রিকরণ করতে পারি, বাংলাদেশের ভবিষ্যতে ক্ষমতার ভারসাম্য তৈরি হবে আর হয়তো এইরকম একদলীয় শাসন কায়েম করার পথে অন্তত শাসনতান্ত্রিক একটা বড় আকারে বাধা থাকবে। আগামী 3 থেকে 4 কার্যদিবসের মধ্যে গণভোট আইন করতে যাচ্ছে সরকার।
আইন উপদেষ্টা আসিফ নজরুল কথা জানিয়েছেন। আর এই আইনের ভিত্তিতে নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের সাথে গণভোট আয়োজনের কার্যক্রম শুরু করতে পারবে। এদিকে উপদেষ্টা পরিষদের বৈঠকে সুপ্রিম কোর্ট সচিবালয়ে অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। আর এর মাধ্যমে নিম্ন আদালতের বিচারকদের উপর সরকারের নিয়ন্ত্রণ থাকবে না এবং উচ্চ আদালতের আর্থিক স্বাধীনতা বাড়বে বলে আশা করছে সরকার। জুলাই সনদের সংস্কার প্রস্তাবনা বাস্তবায়নের বিষয়ে গণভোটের আয়োজন করতে যাচ্ছে সরকার। আর সেই গণভোট আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঐক্যের সুর দিয়ে আমরা নির্বাচনের দিকে যাব। গণভোট আয়োজনে প্রয়োজন এ সংক্রান্ত আইনটি ছাড়া নির্বাচন কমিশন এ সংক্রান্ত কোনো কার্যক্রম শুরু করতে পারছিল না। আগামী 3 থেকে 4 কার্যদিবসের মধ্যে সেই আইন করা হবে বলে জানান আইন উপদেষ্টা। গণভোট আইন আমরা খুব দ্রুত করতে যাচ্ছি, এই উইকে করে ফেলবো। ধরেন আজকে কি বার, বৃহস্পতিবার, তো ধরেন আগামী 3-4 কার্যদিবসের মধ্যে হয়ে যাবে। ডক্টর ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে কথা বলেন তিনি। জানান, বৈঠকে বহুল প্রত্যাশিত সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে একদিকে নিম্ন আদালতে বিচারকদের উপর সরকারের যে নিয়ন্ত্রণ ছিল তার অবসান হবে, পাশাপাশি উচ্চ আদালতের আর্থিক স্বাধীনতাও বহুল অংশে প্রতিষ্ঠিত হবে। এই অধ্যাদেশ পরিপূর্ণভাবে কার্যকর হওয়ার পর নিম্ন আদালতের বিচারকদের উপর আইন মন্ত্রণালয় তথা সরকারের আর কোনো কন্ট্রোল থাকবে না। সরকার সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে এই অধস্তন আদালতের বিচারকদের উপর তত্ত্বাবধান এবং অধস্তন আদালতের উপর তত্ত্বাবধান, নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলার বিষয়াদি উচ্চ আদালতের হাতে ন্যস্ত করা হবে। অধ্যাদেশের গেজেট জারির পর আর্থিক বিধানগুলো কার্যকর হবে। আর 2-1 মাসের মধ্যে পৃথক সচিবালয় হবার পরে বিচারকদের শৃঙ্খলা সংক্রান্ত বিধান বাস্তবায়ন করা সম্ভব হবে বলেও জানান তিনি। আওয়ামী লীগ সরকার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এছাড়া বৈঠকে ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষি ভূমি সুরক্ষা অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এতে কৃষি জমির অকৃষি ব্যবহার কমানোর কথাও বলা হয়েছে। আর মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশের অনুমোদিত খসড়া অনুযায়ী আসামির অনুপস্থিতিতে বিচার কার্যক্রম চালানো সম্ভব হবে। আইন উপদেষ্টা আরও জানান, দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ভারত থেকে ফেরাতে রোমের আন্তর্জাতিক আদালতে আবেদনের চিন্তাভাবনা করছে সরকার। শাহরিয়ার কবির, নিউজ 24, ঢাকা। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনা, নৌ ও বিমান বাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই বিষয়টি জানিয়েছেন। সশস্ত্র বাহিনীর সব সদস্য ও তাদের পরিবারের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন তারেক রহমান। এই দিবসে সশস্ত্র বাহিনীর সার্বিক সাফল্য, উন্নতি ও অগ্রগতি কামনা করেন তিনি। পাশাপাশি বিশ্ব শান্তি রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকারও প্রশংসা করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাংলাদেশ কারো অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সমর্থন করে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি রয়েছে ঢাকার। এসব কথা বলেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। বৃহস্পতিবার ভারতের দিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভের সম্মেলনে এসব কথা বলেন তিনি। খলিলুর রহমান বলেন, বাংলাদেশ একটি স্বাধীন, উন্মুক্ত, শান্তিপূর্ণ, নিরাপদ এবং অন্তর্ভুক্তিমূলক ভারত মহাসাগর নিশ্চিতের দৃষ্টিভঙ্গি সমর্থন করে, যেখানে সার্বভৌমত্ব ও সমতা এবং রাজনৈতিক স্বাধীনতা গুরুত্বপূর্ণ। বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের নীতিমালার উপরও গুরুত্ব দেন নিরাপত্তা উপদেষ্টা। তিন দিনের সফরে আগামী শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শারিং টবগে। তার সফরে 3টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসব কথা জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। তিনি জানান, বাণিজ্য, আঞ্চলিক নানান ইস্যু সহ বিভিন্ন বিষয়ে ভুটানের সরকার প্রধানের সঙ্গে আলোচনা হবে। সফরে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন শারিং টবগে। ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দলের সঙ্গেও তার আলোচনায় বসার কথা রয়েছে। নাশকতাকারীদের গুলির নির্দেশনা দেশের আইনেই রয়েছে, নিজে এমন উদ্যোগ নেননি, এমনটা বলেছেন
ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে একথা জানান তিনি। ডিএমপি কমিশনার আরও বলেছেন, যারা ককটেল মেরে পুলিশের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করা হবে। সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগ সহ নানান নাশকতার ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে পুলিশ সহ সাধারণ মানুষ। জনমনে বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। এ ধরনের ঘটনা মোকাবিলায় শক্ত অবস্থানে পুলিশ। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় নাশকতাকারীদের গুলির নির্দেশ দিয়েছেন ডিএমপি ও সিএমপির প্রধান। বৃহস্পতিবার রাজধানীতে সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন করা হয়। সেখানেও উঠে আসে নাশকতাকারীদের গুলির নির্দেশনা দেওয়ার প্রসঙ্গ। আমাদের নিজস্ব কোনো মতামত না, এইটা বাংলাদেশের এক্সিস্টিং আইন। এই আইনটা আমরা আমাদের সহকর্মীদেরকে জাস্ট স্মরণ করিয়ে দিয়েছি, তারা যেন ভীত সন্ত্রস্ত না হয়ে পড়ে, তারা যেন মনোবল না হারায়। অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, যারা পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করা হবে। যদি আমার অফিসারদের মনোবল ঠিক না থাকে, আপনারা দেখছেন 5ই আগস্টের পরে আমি নিজে রাত্রে দেখেছি 80 বছরের বৃদ্ধ লোককেও বাঁশের লাঠি নিয়ে মহল্লার মধ্যে মহল্লা পাহারা দিতে হচ্ছে। আমার অফিসারদের মনোবল যদি ভেঙে যায়, তাহলে আপনাদেরকে আবার এই নিজেদেরকে বাঁশের লাঠি নিয়ে বৃদ্ধ লোককেও রাস্তায় নেমে তার বাড়িঘর পাহারা দিতে হবে। দিন দিন সাইবার অপরাধ বাড়ছেই। ডিএমপি কমিশনার বলেন, এ ধরনের অপরাধ দমনে দিনরাত 24